গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, একটি অখ্যাত জীবন। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নুপুর। প্রথমটা আমার স্ত্রী কমলাও চিনতে পারেননি। আমার তো চেনবার কথাই নয়, কারণ কমলারই ছাত্রী। সেই সুবাদে আসতো যেত, ভালো করে তাকাবারও প্রয়োজন পড়েনি। আর সে আসা যাওয়া তো দীর্ঘদিন অন্তর অন্তর। সবসময় আমি থাকতুমও না বাড়িতে। আমি কাজ করতুম সরকারি দপ্তরে, কমলা স্কুলের হেডমিস্ট্রেস। যা দেখেছি শুনেছি তার বেশি। তাই শেষ পর্যন্ত উনি যখন চিনতে পেরে বললেন, সেই যে গো সূর্যকুণ্ডের নীলি, মনে পড়ছে না? তখন চিনতে পারলুম ঠিকই, তবে চেহারাটার কোনো স্মৃতি মিলিয়ে নিতে পারলুম না। এমন অনেক ছাত্রী বাড়ি আসতো, দীর্ঘদিন ধরেই আসছে। কালিদাস রায়ের ছাত্রধারার ভাষায় বর্ষে বর্ষে দলে দলে এসেছে। আমার স্ত্রী হেডমিস্ট্রেস ছিলেন, হলেন প্রিন্সিপাল, মানে ইন্টার কলেজ হলো যখন। পরে ডিগ্রি কলেজও হয়েছিল। ওর পদবি যায়নি, সে যোগ্যতা ওর ছিল। তবে সেজন্য যে এত ছাত্রী আসতো যেত তা নয়। উনি যেমন দক্ষ প্রশাসক ছিলেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট থেকে শুরু করে সরকারি ইন্সপেক্টররা পর্যন্ত সমীহ করে চলতেন, তেমনি ছাত্রীদের ছিলেন আপনজন। তারা ভয়ও করত, ভালোও বাসত। তার কারণ উনিও তাদের ভালোবাসতেন। যাদের মধ্যে কিছু প্রতিশ্রুতি দেখতেন, তাদের দিকে ব্যক্তিগত মনোযোগ দিয়ে চোখে চোখে রাখতেন, বিগড়ে না যায়। নীলিমা ক্লাসের সেরা ছাত্রী না হলেও ভালো ছাত্রী ছিল। গানের গলাও ছিল মিষ্টি, বোনার হাত ভালো, ভালো আলপনা দিতে পারত। সেজন্য নীলিমাকে যখন হঠাৎ পড়াশোনা বন্ধ করতে হলো, উনি খুব দুঃখিত হয়েছিলেন। ওর সে আফসোস আর ব্যাকুলতা দেখেছি বলেই আজ বলা মাত্র মেয়েটার কথা মনে পড়ল। অথচ সেদিন আর কোনো উপায় ছিল না। বাবাকে দুর্দান্ত হাঁপানির জন্য অসময়ে রিটায়ার করতে হয়েছিল। পেনশন যা পাবার কথা তার অনেক কম পেতেন। বড় সংসার, লোক রেখে চালাবার সামর্থ্য ছিল না। ওর বাবা কিছু কিছু ঠিকুজি কোষ্ঠী করতেন, তাতেই বা কত আয় হবে। তেমন নামকরা বড় জ্যোতিষী কিছু ছিলেন না। তাছাড়া মাসের অর্ধেক দিন যাকে বসে বসে হাঁপাতে হয়, সে আর কত রোজগার করবে? এইখানেই সম্পর্কের পূর্ণচ্ছেদ পড়বার কথা, কিন্তু পড়ল না। বছর ৩-৪ পরে রামকৃষ্ণ সেবাশ্রম থেকে খবর এলো, এক রোগিণী কমলাকে দেখতে চায়। নাম নীলিমা লাহিড়ী। তার নাকি অবস্থা খারাপ। উনি প্রায় তখনই ছুটে গেলেন। সত্যিই অবস্থা খারাপ। টাইফয়েডের সঙ্গে নিউমোনিয়া যোগ হয়েছে। বাড়িতে কোনো চিকিৎসা হচ্ছিল না দেখে পাড়ার লোকে দয়া করে হাসপাতালে ফেলে দিয়ে গেছে। ওকে দেখে হাপুস নয়নে কাঁদতে লাগলো মেয়েটা। মোটামুটি সুশ্রী দেখতে ছিল, স্বাস্থ্যও খুব খারাপ ছিল না। সেই মেয়ের এই হাল মাত্র ২-৩ বছরে! তা উনি করলেনও ঢের। ওষুধপথ্য নিজেই কিনে দিলেন। তারপর মেয়েদের কাছ থেকে চাঁদা তুলে ম্যানেজিং কমিটির মেম্বারদের ধরে কিছু কিছু আদায় করে, তার সঙ্গে নিজেও কিছু যোগ করে চিকিৎসার খরচ চালিয়েও ৫০০ টাকা সঙ্গে দিয়ে নিজের বৌদির কাছে পাঠিয়ে দিলেন আজমিরে, যাতে মাস ২ থেকে আসতে পারে। এরপর যে সহজ কৃতজ্ঞতাটুকু আশা করে মানুষ, অবশ্যই জীবন অভিজ্ঞরা জানেন কৃতজ্ঞতা আশা না করাই উচিত, তাতে অনেক শান্তি। তা পেলেন না কমলা। নীলিমা সেখান থেকে নাকি মাসখানেক পরেই চলে এসেছিল, এবং এসে তাদের পৌঁছানোর সংবাদ দিলেও বড় দিদিমণিকে কিছু জানানো প্রয়োজন বোধ করেনি। মুখে প্রকাশ না করলেও আমি বুঝেছিলুম
উনি একটু ক্ষুণ্ণই হয়েছিলেন। তবে কারণটা বোঝা গেল আর বছরখানেক পরে। বলতে গেলে যখন আমাদের পাড়াতেই মিনিট তিনেকের পথে একটা বাড়িতে এসে ওরা উঠল। না, নীলিমা দেখা করেনি বা খবর দেয়নি। খবর পাওয়া গেল লোক পরম্পরায়। যা শোনা গেল তা থেকে নীলিমার সংসার চালানোর ইতিহাস অনুমান করতে বিলম্ব হল না। অনুমানই বা কেন? কেউ কেউ তো স্পষ্টই বলে দিলেন। ওর পরের ভাইকে নীলিমাই বলে কয়ে এক কারখানাতে ঢুকিয়েছিল। সে কোথায় পালিয়ে গেছে। ছোট দুটো ভাই বোন পড়ছে এখনো। কে একটি মাঝারি আয়ের ছোকরা সন্ধ্যায় আসে, রাত্রে ওখানেই খায়, রাত 9:30-10টা পর্যন্ত থাকে। সেই ওদের সংসারে সব খরচ চালাচ্ছে। এ পৃথক বাড়িও সেই ছেলেটি ঠিক করেছে। ছোট বাড়ি, ভাড়া কম, নিচের তলা সবটাই দোকান ঘর, অর্থাৎ বাইরের কেউ আসার সম্ভাবনা নেই। কমলা সব শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এর বছর 2 পরে ছোট বোন ইভা নিজে একটা পাত্র ঠিক করে ফেলল। তবে সঘর, কথাবার্তার বিয়েতেও দোষ নেই। কথাবার্তাও চলল। দেখা গেল প্রণয়ের পরিমাণ দিয়ে পণের পরিমাণ সবটা শোধ হয় না। কিছু না কিছু না করেও 5,000 টাকার কম বিয়ে উঠবে না। তাও কাশী শহর বলেই এই অঙ্কে নাকি বিয়ের কথা ভাবা যাচ্ছে। কলকাতা হলে স্বপ্ন দেখাও সম্ভব হতো না। নীলিমার একটা বৈশিষ্ট্য ছিল যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হলেই দুটো ঠোঁটের ভঙ্গিতে একটা দৃঢ় সংকল্পের ভাব ফুটে উঠত। এ কথা কমলাই বলেছেন অনেকবার। কোথা থেকে কি করলো জানি না, বোনকে 2-4টে দিন ধৈর্য ধরে থাকতে বলে হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। জনশ্রুতি বিশ্বেশ্বরগঞ্জের এক ধনী হিন্দুস্থানি ব্যবসায়ীর একটি ছেলে ওকে নিয়ে নৈনিতালে চলে গেছে। মাস দেড়েক পরেই ফিরল নীলিমা। 5,000 টাকাই গুনে বাবার হাতে দিয়েছিল। অনাবশ্যক বোধেই এ টাকা কোথার থেকে কেমন করে এলো কেউ প্রশ্ন করল না। হাত পেতে নেবার সময় ওর বাবা লাহিড়ী মশাই মাথা হেট করেছিলেন কিনা সেই ইতিহাস কেউ জানে না। শুভ বিবাহ নির্বিঘ্নে চুকে গেল। বোন ভগ্নিপতি নিজেদের বাড়িতে গিয়ে উঠল। কিন্তু অষ্টমঙ্গলার দিন বোন ফিরল অন্য মূর্তি নিয়ে। সে বোমার মতো ফেটে পড়ল যেন। ছি 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 ছি, তোর জন্য শ্বশুরবাড়িতে আমার মুখ দেখাবার উপায় রইল না। কেউ বলছে ওই খানকির ঝাড় জেনে শুনে ঘরে তুললে, কেউ বলছে বেশ্যের রোজগারের পয়সার জিনিস সব গঙ্গা জলে ফেলে দিয়ে এসোগে। নেহাতের পয়সায় সংসার চলছে বলে শ্বশুর শাশুড়ি কিছু বলছেন না, কিন্তু শাশুড়ি অবিরাম কাঁদছে, বরণ পর্যন্ত নিজে করল না। ইস, এর চেয়ে আমার গলায় দড়ি দিয়ে মরা ভালো ছিল। এভাবে রোজগার করার আগে গঙ্গায় গিয়ে ডুবতে পারলি না। নীলিমা যেন পাথর হয়ে গেল। তারপর শান্তভাবে বলল, তাহলে তোর বিয়েটা হতো কি করে? না হয় না হতো, ওর টান থাকলে নিজেই সব খরচ করে বিয়ে করত। এতদিন খেতিস কি, সংসারটা চলতো কিসে তা ভেবেছিস? এই খাওয়ার খোটা দিচ্ছিস? না হয় উপোস করে মরতুম, সে এর চেয়ে ঢের ভালো। কই, এতদিন সে কথা বলিসনি তো? আর কিছু বলেনি নীলিমা। বোনকেও কোনো উত্তর দেবার সময় দেয়নি। তখনই এক বস্ত্রে বাড়ি থেকে বেরিয়ে সোজা আমাদের বাড়ি চলে এসেছিল। সব ঘটনা জানিয়ে ওর দিদিমণিকেই বলেছিল। বড় দিদিমণি, ঈশ্বর জানেন, লজ্জাতে আপনাকে মুখ দেখাতে পারিনি, অথচ আর কোনো উপায়ও যে দেখতে পাইনি। আপনি চিরদিন আমাকে ক্ষমা করে এসেছেন, দয়া করে এসেছেন। আপনি বলুন, আমি এখন কি করব? আত্মহত্যা করতে পারি হাসি মুখেই, কিন্তু ভাবি গত জন্মের পাপে
এ জন্মে এই জ্বালায় জ্বললুম, আরও পাপ বাড়াবো? কমলা তার স্বভাব মতো স্থির হয়ে সব শুনলেন। নীরবে বসে রইলেন আরও কিছুক্ষণ। তারপর বললেন, তুই এক কাজ কর, আমার ছোট ভাই থাকে ভবানীপুরে, তার সঙ্গে সেবা প্রতিষ্ঠানের জানাশোনা আছে। চিঠি লিখে দিচ্ছি, সেখানে থাকিস কিছুদিন। ভাই তোকে ওখানে আয়ার কাজের ব্যবস্থা করে দিতে পারবে। রোগীর সেবা পুণ্যকর্ম। তাছাড়া এখন মজুরিও ঢের বেশি হয়েছে শুনেছি। এক এক বেলায় 10-12 টাকা পাওয়া যায়। আমি 200 টাকা দিয়ে দিচ্ছি, যতদিন না কাজ শিখে নিজের খরচ নিজে চালাতে পারিস, এতে চালিয়ে নিস। নইলে আমার ভাইকে বলিস, সে কিছু মাইন্ড করবে না। আরও দিতে পারতুম, কিন্তু আমারও রিটায়ার করার সময় হয়ে গেল জানিস তো, হিসেব করে চলতে হবে। তা তোর বাপের কি হবে, কে দেখবে? জানি না, আর কিছু ভাববো না ওসব। ঢের ভেবেছি, আমারও ভবিষ্যৎ আছে, কতদিন বাঁচবো তার তো ঠিক নেই। সে টাকাটা নিয়ে আমার স্ত্রীর কাছ থেকে একখানা পুরনো শাড়ি চেয়ে নিয়ে দূর থেকেই প্রণাম করে চলে গেল। তারপর এই, সে যে আয়ার কাজ করছে সেটা জেনেছিলুম আমার শালার মুখ থেকে। কাজে আর খবর রাখার প্রয়োজন বোধ করিনি মানে কমলা করেননি, আমারও তো মনেও ছিল না। আজ যাকে দেখলুম তার চুলের কোণে কোণে পাক ধরার লক্ষণ দেখা দিলেও একেবারে বৃদ্ধায় পরিণত হয়নি, এখনও একটু স্ত্রী আছে। দেহে মেয়েদের লক্ষণও দেখা দিয়েছে। সবচেয়ে যেটা দেখে চমকে উঠলুম, সিঁথিতে সিঁদুর, হাতে লোহা শাখা, দুগাছা করে চুড়িও। কমলারও 2 চোখ স্নিগ্ধ হয়ে উঠল। বললেন, বড্ড ভালো লাগছে রে, তোকে যে কোনোদিন এ বেশে দেখব আশা করিনি। বস বস। তা জামাই কোথায়? এসেছেন, আমরা একটা হোটেলে উঠেছি, আপনার হুকুম পেলেই নিয়ে আসব। তবে উনি সবই জানেন, কিছু গোপন করিনি, ভয়ের কোনো কারণ নেই। আমরা যাচ্ছি বোম্বেতে, সেখানে ওর কে বন্ধু আছেন, অনেক করে লিখেছেন। এখানে একদিনের জন্য এসেছি, শুধু আপনার সঙ্গে দেখা করব বলেই। সব কথাই একে একে খুলে বলল নীলিমা। আয়ার কাজ করতে করতেই শরৎবাবুর সঙ্গে আলাপ। শরৎবাবু বিয়ে করেননি, ছোট ভাই করেছে। তারা কেউ মাকে দেখত না। মা মারা গেলে উনি চাকরি ছেড়ে সন্ন্যাস নেবেন, এই ছিল প্রতিজ্ঞা। মা নাকি গত 30 বছর ধরেই মরমর হয়েছিলেন, কিন্তু চিররুগ্নরাই বেশি দিন বাঁচে। শরৎবাবুই রান্না করে মাকে খাওয়াতেন, সবই করতেন। শেষে যখন একেবারে শয্যাশায়ী হয়ে পড়লেন মা, আয়ার দরকার হলো। শরৎবাবুর মিশনে যাতায়াত ছিল, ওরাই ব্যবস্থা করে বামুনের মেয়ে বলে নীলিমাকে ঠিক করে দেন। মাস 2 থাকতে হয়েছিল নীলিমাকে। সে দিনেই থাকত, রান্না বান্না, রোগীকে নাওয়ানো ধোয়ানো সব করত। সেজন্য কিছু বেশি দিতেন শরৎবাবু। মার মৃত্যুর পরও শ্রাদ্ধ শান্তি পর্যন্ত ধরে রাখলেন। কিন্তু তারপর আর নীলিমা থাকতে রাজি হয়নি। একটা এখানে বাড়ি, ছোট হলেও তার ধোয়া মোছা আছে, রান্না খাওয়া, অন্য কাজ। শরৎবাবু অসুস্থ হয়ে পড়লেন, আরও অসুস্থ হলেন। খাওয়াটা হোটেলে সারবার চেষ্টা করছিলেন, সেটা সহ্য হলো না। খবর পেয়ে নীলিমায় আগে এলো। ঠিক হলো সে 8টার পর এসে রান্না করে দেবে। উনি অফিস চলে গেলে বাড়ির কাজ সেরে নিজে খেয়ে ঘুমিয়ে রাত্রের খাবার করে রেখে সন্ধ্যায় চলে যাবে, বাইরের দোকানদারের কাছে চাবি রেখে। যদি উনি সন্ধ্যার মধ্যে এসে পড়েন, চাও করে দিয়ে যেতে পারে। তবে রবিবার কি কোনো ছুটির দিন দুপুরবেলা থাকবে না, উভয়েরই দুর্নামের ভয়। এতেই অন্য আয়ারা অনেক কথা বলতো।
শরৎবাবুর কেউ নিকট আত্মীয়া ছিলেন না। অসুখের খবর পৌঁছতে এক পিস্তুত দিদি এলেন। তারা থাকেন আগ্রায়। খবর পৌঁছতে আর তিনি সময় করে টিকিট করে আসতে অনেক দিন কেটে গেছে। এসে নীলিমাকে দেখে তার নিপুণ গৃহিণীপনা ও শরৎবাবুকে যত্ন করা দেখে তিনিই কথাটা পারলেন। হ্যাঁ রে, ওর তো শুনছি আজও বিয়ে হয়নি। বামুনের মেয়ে, ওকে বিয়ে করে নে, সব ঝঞ্ঝাট চুকে যাক। ওকেও আর এই গুমোদ ঘাঁটার কাজ করতে হয় না। তুইও ভাত জল পাস। কদিন আর এমনভাবে থাকবি? শরৎবাবু তবুও লজ্জায় কথাটা তুলতে পারেননি। দিদি গিয়ে হাসপাতালের কর্তৃপক্ষকে ধরে অনুমতি নিয়ে ওকে চেপে ধরলেন। রেজিস্ট্রি বিয়ে হবে, উনি দাঁড়িয়ে থেকে মাথায় সিঁদুর দিয়ে ফিরে যাবেন। আর ইতস্তত করেনি নীলিমা, নিজেই সব কথা খুলে বলেছিল। এতদিন পরে যদি বাসা বাঁধার সম্ভাবনা এসে থাকে, মিথ্যার উপর তা বাঁচবে না। সব শুনে উনি বলেছিলেন, তোমার বৃদ্ধ অশক্ত বাবার জন্য, ছোট ভাই বোনের জন্য যা করেছ, তাকে আত্মদান বলাই উচিত। এতে তোমার কোনো পাপ হয়নি নীলিমা। একটু থেমে নীলিমা বলল, উনি ওর অবস্থার কথা খুলে বলেছেন। ওরও বিশেষ কিছু রেখে যাবার নেই। বাড়ি নিজের নয়, কখনো ঘর বাঁধবেন তা ভাবেননি। তাই টাকা জমাবেন কি চাকরিতে উন্নতি করবেন এ চেষ্টা করেননি। একটা সামান্য লাইফ ইন্স্যুরেন্স আছে, সামান্য কিছু ব্যাংকে। 50 বছর বয়স, 8 বছর পরে রিটায়ার করতে হবে। যা পেনশন পাবেন তাতেই চালাতে হবে। উনি যদি বেঁচে থাকেন, ভালো থাকেন, হয়তো আর কোনো কাজকর্ম কি ছেলে পড়ানোর কাজ করতে পারেন। মারা গেলে বিধবার পেনশন ভরসা। সব পরিষ্কার করেই বলেছেন। আমি জেনেই রাজি হয়েছি। তারপর ব্যাগ থেকে কিছু টাকা বার করে বলল, বড় দিদিমণি, আপনি যা করেছেন তার ঋণ আপনার জন্য জীবন দিলেও শোধ হয় না। টাকার ঋণ কিছুটা শোধ করে যাই। হে আমার কোনো পাপের টাকা নয়, নিজের খাটুনির দরুন জমানো টাকা। কমলা বাধা দিয়ে বললেন, থাক না নীলি, নতুন সংসার পেতেছিস, তোদের কাজে লাগবে। তুই ফেরত দিতে এসেছিস মনে করে এই তো ঢের। না দিদিমণি, এটা রাখুন, আমারই মতো কোনো অভাগীর কাজে লাগতে পারবে। কমলা বললেন, তোর বাপের খবর রাখিস? এখনো বেঁচে আছে বুড়ো। একটা বাড়ির নিচের তলার ঘরে থাকতে দিয়েছেন এক ভদ্রলোক। তাকে পেনশনের টাকাটা ধরে দেয়, তিনি একবেলা দুটি খেতে দেন। তোর ছোট ভাইও তো ফেলে পালিয়েছে। সাথে ঘর, তাতে আরও হাঁপানির কষ্ট। কিছু খেতে পায় না, কিছু দেখে না, অর্ধেক দিন ময়লা মেখে পড়ে থাকে। মাথা হেট করে নীলিমা বলে, শুনেছি দিদিমণি, উনি সে ভদ্রলোকের সঙ্গে দেখা করে কথা বলে এসেছেন। মাসে 25 টাকা করে পাঠাবেন। কাপড় চোপড় কাচা, বিছানা বদলানোর জন্য একটা ঠিকে ঝি বন্দোবস্ত করে দেবেন তারা। এর বেশি ওর আর সাধ্য নেই। তাহলে আসি আছে দিদিমণি। সে প্রণাম করে উঠতে যাচ্ছিল, কমলা বললেন, দাঁড়া, আমিও যাই তোর সঙ্গে, জামাইকে নেমন্তন্ন করে আসি। রাত্রে তোরা এখানে খাবি। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, একটি অখ্যাত জীবন। আর গল্প পাঠে আমি আপনাদের সঙ্গে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান, তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও বেশি বেশি বই পড়ুন, এই প্রার্থনা রইল।